আচ্ছা, গত ক্লাসগুলোতে আসলে আমরা ক্লাসিফিকেশন অফ কন্ট্রোল সিস্টেম সেগুলো নিয়ে আলোচনা করেছি। তারপরে হচ্ছে একটা কন্ট্রোল সিস্টেমে ফিডব্যাকের উপর বেস করে কয় ভাগে ভাগ করা যায় এবং ফিডব্যাকগুলো কি টাইপ এবং ফিডব্যাকের এফেক্ট একটা কন্ট্রোল সিস্টেমের সেনসিটিভিটি, স্টেবিলিটি এবং একটা সিস্টেমের ওভারঅল মানে গেইনের উপরে কি প্রভাব ফেলে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সো লেকচার 5 এ আলোচনা করেছি আসলে কন্ট্রোল সিস্টেম কি, কয় ভাগে ভাগ করা যায়, ট্রান্সফার ফাংশনের বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। আর লেকচার 6 এ আমরা হচ্ছে এফেক্ট অফ ডিফারেন্ট টাইপস অফ ফিডব্যাক, মানে পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাকের কি ইফেক্ট ডিফারেন্ট প্যারামিটারস অফ কন্ট্রোল সিস্টেমে হইতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেছি। সেটা হচ্ছে আপনার হইতে পারে আপনার সেনসিটিভিটির উপরে, স্টেবিলিটির উপরে, তারপর হচ্ছে আপনার হইতে পারে আপনার ওভারঅল গেইনের উপরে। তো এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। তো আজকের ক্লাসের অবজেক্টিভটা হচ্ছে যে আমরা একটা সিস্টেমের, একটা কন্ট্রোল সিস্টেমের কিছু রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে স্টেবিলিটির উপরে, সেনসিটিভিটির উপরে, এইসব জিনিসের উপরে। ফর এক্সাম্পল, মনে করেন আপনি একটা সিস্টেম নিয়ে কাজ করতেছেন কিন্তু স্টেবল না, তাহলে সেই সিস্টেমটা নিয়ে কাজ করার কোনো মানে হয় না, ওই সিস্টেমটা কলাপস করবে ডেফিনেটলি। মনে করেন বাংলাদেশের পাওয়ার সিস্টেমের কথা বলি, মনে করেন ফ্রিকোয়েন্সি যদি আমরা ঠিকমতো একটা থ্রেশহোল্ডের মধ্যে রাখতে না পারি, যে একটা বাউন্ডারির মধ্যে রাখতে না পারি, তখন আমরা বলবো যেটা আনস্টেবল হয়ে গেছে, তখন কি হয়, বিট ফেল করতে পারে, রাইট? সো এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে খুব কেয়ারফুলি চিন্তা করতে হয়। একটা কন্ট্রোল সিস্টেম যখন আমরা ডিজাইন করি, এই রিকোয়ারমেন্টগুলো, এই প্যারামিটারগুলো আমরা সেট করে দিই যে আমার সিস্টেমটাকে স্টেবল হতে হবে, সেনসিটিভিটি কেমন হবে, সেগুলো প্রত্যেকটা জিনিস আমরা অ্যানালাইসিস করি আগে। তারপরে কন্ট্রোল সিস্টেমটা নিয়ে আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে বলেন বা আদার্স রিয়েল লাইফের যে কোনো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আমরা এটা ব্যবহার করি। এখানে খেয়াল করে দেখেন, রিকোয়ারমেন্ট অফ এ কন্ট্রোল সিস্টেম। দেয়ার আর থ্রি এসেনশিয়াল রিকোয়ারমেন্টস অফ এ কন্ট্রোল সিস্টেম। You can name first one is stability, accuracy and response. মোটামুটি বুঝতে পারতেছেন স্টেবিলিটি, অ্যাকুরেসি এন্ড রেসপন্স জিনিসটা কি। তো আমরা এখন স্টেবিলিটি নিয়ে এখানে কথা বলি। For a particular change in the input signal of the system, the output makes the system's response at a reasonable value. Okay, so we can also say the value that can be controlled, the response of the stable system is shown here. আপনি এখানে দেখতে পারতেছেন যে 0 থেকে 1, মানে আপনার এখানে কি বলছে দেখেন, for a particular change in the input signal of the system, the output makes the system response at a reasonable value. তার মানে আপনি যদি ইনপুট চেঞ্জ করেন with respect to time, আপনি একটা পার্টিকুলার ইনপুটের জন্য একটা ডিফাইন আউটপুট পাবেন এবং এটা স্টেবল একটা আউটপুট আসবে। এমন না যে আপনি একটা ইনপুটের জন্য ডিফারেন্ট টাইপস অফ আউটপুট এট দ্য সেম টাইম পাচ্ছেন, রাইট? সো এই জিনিসটা এখানে কথাটা বলা আছে। সো হিয়ার ইউ ক্যান সি ইট ইজ দ্য রেসপন্স অফ দ্য ফার্স্ট অর্ডার সিস্টেম উইথ এ ইউনিট স্টেপ ইনপুট, ইটস ভ্যালু লাইজ বিটুইন 0 and 1। যদি ভ্যালুটা হচ্ছে আপনার ইনপুটের ইয়াটা, আপনি এই স্টেপ ইনপুটের ভ্যালুটা 0 আর 1 এর মধ্যে থাকে, তাহলে সেটাকে আমরা কি বলি, ইউনিট স্টেপ ইনপুট। সো এটা হচ্ছে একটা স্টেবল সিস্টেমের আপনার মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? ওই যে ফিগারটা যেটা আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন আমরা একটা সিস্টেম স্টেবল, একটা সিস্টেম আনস্টেবল কিভাবে আলোচনা করি বা কিভাবে বুঝি সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। খুবই সিম্পল, মনে করেন the system is said to be stable if all the roots of the characteristics equation lie on the left half of the S plane. এখন মনে করেন এটা একটা S plane যেখানে সবগুলা দেখেন আপনি এই যে রুটগুলা, এগুলা হচ্ছে রুট, এরা হচ্ছে বাম পাশে অবস্থিত, রাইট? যেহেতু এরা বাম পাশে অবস্থিত হয় সেইগুলা হচ্ছে আপনার স্টেবল। এখন রুট লোকাস জিনিসটা হচ্ছে আমরা আলোচনা করব, কিন্তু সেটা হচ্ছে হইতে পারে আমরা ফাইনাল আলোচনা করতে পারি অথবা এবারও করতে পারি, আপনাদের লোডের উপর ডিপেন্ড করে। তবে ট্রান্সফার ফাংশন যখন আমরা আলোচনা করব তখন আমরা পোলস আর জিরো নিয়ে আলোচনা করব। সাধারণ কথায় জেনে রাখেন, আমি একটু বলি আপনাদেরকে।
সাধারণত আপনি যদি পোলস আর জিরোস এর কথা বলি, এটা একটা ট্রান্সফার ফাংশন। আপনাকে আমি এর আগের ক্লাসে বলেছি ট্রান্সফার ফাংশন এই জিনিসটা আসলে কিছুই না, আউটপুটের করসপন্ডিং যে ইনপুটটা, মানে একটা ইনপুটের জন্য যে আউটপুটটা পাইলাম, আউটপুট আর ইনপুটের রেশিওটাই হচ্ছে আপনার কি ট্রান্সফার ফাংশন। এটা হচ্ছে জাস্ট বুঝে রাখেন, আপাতত পরে আমরা এটা নিয়ে ব্যাপকভাবে আলোচনা করব। ট্রান্সফার ফাংশনের জন্য আমরা হচ্ছে পুরো একটা ক্লাসে ডেডিকেটেডলি আমরা দিব ইনশাআল্লাহ। এখন খেয়াল করে দেখেন, এটা হচ্ছে জিরোস, উপরেরটাকে জিরোস বলে, নিচেরটাকে পোল বলে। হ্যাঁ, তো এইখানে এই যে উপরে যে কথাটা বলছে, the system is said to be stable if all the roots of the characteristics equation lie on the left half of the S-plane. তো এখানে দেখেন, as the poles proceeds towards zero the stability of the system decrease. এখানে পোলটা হচ্ছে কোনটা, নিচেরটা ডেনোমিনেটর, আর জিরোস হচ্ছে কি আপনার নিউমারেটর, মানে লগটা। এটা হচ্ছে লগ, এটা হচ্ছে হর, ইংলিশে এটাকে নিউমারেটর বলে, এটাকে ডেনোমিনেটর বলে। তো এটা হচ্ছে জিরোস, এটা হচ্ছে পোলস। এখন দেখেন এই পার্টিকুলার ভ্যালুর জন্য পোলসটা কি করতেছে আপনার, এই যে দেখেন আস্তে আস্তে কিসের দিকে যাচ্ছে, আপনার এটা ডিক্রিজ হচ্ছে। কেন হচ্ছে? এটা হচ্ছে আপনার জিরোর দিকে প্রসিড করতেছে। তো এই জন্য এটা কি হচ্ছে, আস্তে আস্তে এটার সিস্টেমটা স্টেবিলিটি ডিক্রিজ করে। এখন এখানে দেখেন, এটা ছবিটা ইয়া হয়ে গেছে, এখানে জিরোসের ইয়াটা এভাবে লেখাই আসছে, আমি আপনাকে লেখাচ্ছি। It is the unstable if the one of the roots lies on the right half of the S-plane. মনে করেন এটা হচ্ছে S-plane, এটা হচ্ছে একটা S-plane, হ্যাঁ? তো এটা হচ্ছে এখানে সিগমা। মনে করেন একটা রুট হচ্ছে এখানে চলে আসছে, মনে করেন ফর দিস ওয়ান A1। যদি এটা হচ্ছে এরকম এই লেফট সাইড থেকে রাইটে চলে আসে, তখনই আপনি বলবেন আপনার সিস্টেমটা আনস্টেবল। ওকে, এগুলো আমরা হচ্ছে শিখবো, জাস্ট হচ্ছে একটা বেসিকটা জেনে রাখেন। আচ্ছা, এখন দেখেন এরকম হতে পারে, if the poles are repetitive in nature the system is said to be unstable system. এখানে দেখেন ফর এক্সাম্পল, মনে করেন আপনার একটা সিস্টেমে, এই যে বললাম তো এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে আপনার পোল, ধরে নেন এটা হচ্ছে, আমি জাস্ট র্যান্ডমলি আপনাকে বোঝানোর জন্য এটা এই ধরনের কথাগুলো বলতেছি। মনে করেন এই সিস্টেমটাতে এই যে পোলের কথাটা বললাম, এই s² + 1টা এটা যদি আপনি ইয়া করেন, মানে ইকুয়েশন আকারে লেখেন, তাহলে এটা এরকম হয়ে যায় না, -1 হয়ে যায়। মনে করেন এটা -1 আছে, -1 আছে 1, তো আপনি যদি এটাকে বর্গমূল করে দেন, আসলে কিন্তু এটা +-1 হয়, তাই না? +-1 হলে কি এখানে একটা হচ্ছে +1 হবে, এখানে -1 হবে, মানে একই সংখ্যা, কিন্তু দেখেন সে হচ্ছে রিপিটিটিভ ইন নেচার, নেচারটা হচ্ছে সে মানে রিপিট করতেছে, প্লাস হচ্ছে একবার, মাইনাস হচ্ছে একবার। তো এই ধরনের ক্ষেত্রে আপনার সিস্টেমটা কি হবে, আনস্টেবল হবে। ওকে, এখন এখানে দেখেন, if the poles are close to the origin on the left half of the S-plane it is known as dominant poles. তার মানে কি, if the poles are close to the origin on the left half of the S-plane is known dominant poles. মানে যেটা আপনার এখানে ডমিনেন্ট কোনটা হবে, if -a and -b are the two poles on the left half of the S-plane, the -a is considered as the dominant pole of the system. কারণ হচ্ছে দেখেন এটা অরিজিন হচ্ছে 0 0, রাইট? এই 0 0 সবচেয়ে কাছে কোন পোলটা হবে, ডেফিনেটলি -a। তাহলে এখানে ডমিনেন্ট পোল কি হবে, -a হবে। বুঝতে পারছেন? এইটা নিয়ে কোনো সমস্যা আছে, কনফিউশন আছে? আচ্ছা, এখন একটা সিস্টেমের উপরে আমরা ভিত্তি করে এটার স্টেবিলিটি কয়েক ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে অ্যাবসলিউট স্টেবল সিস্টেম, তারপরটা হচ্ছে কন্ডিশনালি স্টেবল সিস্টেম, এরপরটা হচ্ছে মার্জিনালি স্টেবল সিস্টেম। কোনটা? অ্যাবসলিউট স্টেবল সিস্টেম, কন্ডিশনালি স্টেবল সিস্টেম এন্ড মার্জিনালি স্টেবল সিস্টেম। এখন দেখেন অ্যাবসলিউট স্টেবল সিস্টেম জিনিসটা কি? If the system is stable for all the given ranges then it is known as absolute stable system.
মানে আপনার সকল কন্ডিশনের জন্য, সকল পোলস, সকল জিরোসের জন্য আপনার সিস্টেমটা যদি এই গিভেন রেঞ্জের জন্য স্টেবল হয়ে থাকে, তাহলে এটাকে কি বলা হবে? অ্যাবসলিউট স্টেবল সিস্টেম। ফর এক্সাম্পল এখানে দেখেন, if the poles of the open loop and closed loop control system lie in the left half of the S plane, the system is said to be absolutely stable system। তার মানে হচ্ছে আমি কিন্তু আগে যা আপনাদেরকে বলেছি সেগুলোকে আমি এখন রেফার করতেছি, মানে ওই অ্যাবসলিউট সিস্টেম কন্ট্রোল মানে অ্যাবসলিউট স্টেবল সিস্টেমটার সকল পোল জিরো যাই বলেন সবগুলো বাম পাশে অবস্থান করে, রাইট? সো এই জন্য এটা হচ্ছে কি বলা হচ্ছে, এটাকে অ্যাবসলিউট স্টেবল সিস্টেম বলা হয়। অ্যাবসলিউট মানে স্টেবল সিস্টেমটাকে আপনি দেখেন, এর স্টেপ রেসপন্সটা হবে এরকম, ওকে? সো এটা হচ্ছে প্রত্যেকটা মানে এদের ভ্যালুর জন্য হচ্ছে এটা ডিফাইনেবল। সো এই জন্য এটা একটা আপনার অ্যাবসলিউট স্টেবল সিস্টেমের যে আসলে রেসপন্সের যে গ্রাফটা সেটা এরকম হবে দেখতে। আচ্ছা, এখন আমরা কন্ডিশনালি স্টেবল সিস্টেমে চলে আসি। দ্য সিস্টেম is stable for a certain range of values. It is known as a conditional stable system. So if the loop gain of the system lies within a certain range, the system is said to be conditionally stable system. তার মানে হচ্ছে দেখেন, কন্ট্রোল সিস্টেমকে দুটো ভাগে ভাগ করা যায়, হচ্ছে একটা ওপেন লুপ, একটা হচ্ছে ক্লোজ লুপ, ওকে? So if the loop gain of the system lies within a certain range, the system is said to be conditionally stable system. It means that such type of system exhibit stability only for particular condition. If these conditions are violated, the system produces unbound output and the system response of the conditionally stable system is shown below. এখানে আমি গ্রাফের এখানে আসতেছি, তার আসার আগে একটা কথা একটু দেখেন, এই সিস্টেমটার মধ্যে কিছু সেট অফ ক্রাইটেরিয়া থাকবে, কিছু কন্ডিশনের জন্য কি হবে, এর আউটপুট হচ্ছে আনস্টেবল হয়ে যাবে, আবার কিছু কন্ডিশনের জন্য সে কি করবে, সে স্টেবল থাকবে। সো যেহেতু একই সাথে একবার সে স্টেবল থাকে একবার আনস্টেবল হয়ে যায়, এই কারণে হচ্ছে এই পুরো সিস্টেমটার যে স্টেবিলিটি সেটার জন্য এটাকে ডিফাইন করা হয় কন্ডিশনালি স্টেবল সিস্টেম, ওকে? সো এখানে দেখেন, ফর এ পার্টিকুলার ইয়া পর্যন্ত এটা ঠিক আছে, কিন্তু একটা সময় এটা কি হয়ে যাচ্ছে, মানে ওই সিস্টেমের মধ্যে আরো থাকবে না, এতটা আনস্টেবল হয়ে যাবে, ওকে? সো আপনারা এটার সাথে এটার একটা পার্থক্য করতে পারবেন, ওকে? অ্যাবসলিউট সিস্টেমের সাথে দেখেন এটা কিন্তু আস্তে আস্তে ছোট হতেছে, আর এটা কিন্তু এটার অপোজিট, ওকে? সো এখন আমরা আসি মার্জিনালি স্টেবল সিস্টেমের ক্ষেত্রে। A system is said to be marginally stable if it produces the output with the constant amplitude and constant frequency of oscillation. So a system is said to be marginally stable if it produces the output with constant amplitude, মানে আউটপুটটা হচ্ছে কনস্ট্যান্ট একটা অ্যামপ্লিটিউড থাকবে, এটা চেঞ্জ হবে না, and the constant frequency of oscillation. So the input applied to all the systems is bounded. তার মানে আপনি যে ইনপুটটা দিবেন সবগুলা হচ্ছে এই রেঞ্জের মধ্যেই থাকবে, এবং অ্যামপ্লিটিউডটা কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে, এবং ফ্রিকোয়েন্সিটাও কনস্ট্যান্ট হয়ে যাবে। এই ধরনের বিহেভিয়ার হলে এটাকে আমরা কি বলবো, মার্জিনালি স্টেবল সিস্টেম। সো if the poles of the open loop and closed loop control system lie on the imaginary axis, the system is said to be marginally stable system। তার মানে হচ্ছে পোলস আর জিরোস কোথায় থাকবে, ইমাজিনারি এক্সিসে থাকবে, ওকে? তো সেই ক্ষেত্রে আপনি এটাকে কি বলতে পারেন, মার্জিনালি স্টেবল সিস্টেম। So these oscillations are known as sustained oscillation. The step response of a marginally stable system is shown here, okay? So আমাকে একটা কথা বলেন, এগুলা আপনারা কি বুঝছেন কিনা কিছু? বুঝেন নাই? তাহলে এই সিস্টেমগুলা ইয়াটা কি, এগুলো তো ব্যবহার করা কোন জায়গায়, আপনি যখন কন্ট্রোল সিস্টেম নিয়ে কাজ করবেন তখন ডেফিনেটলি আপনি এটা ব্যবহার করবেন। ছোটখাটো পিএলসি নিয়ে কাজ করে, হ্যাঁ ছোটখাটো পিএলসি নিয়ে তো হার্ডওয়্যার একটু কাজ করেন। করে। আপনি কি এখন পর্যন্ত মানে মানে নিজে থেকে মানে কারো ডাটা না ফলো করে নিজের প্রয়োজনে কোনো সার্কিট ডিজাইন করছেন যে আপনার সিঙ্গেলে কোনো কাজ করা না, গ্রুপ ওয়াইজ কাজ করা হয় না, গ্রুপ না। If you want to be a perfect engineer, then you have to work independently, right? না স্যার, সিঙ্গেলে কোনো আমি যদি আপনি যখন একটা কাজ করবেন, ফর এক্সাম্পল আমি আমার একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা একটা সিস্টেম নিয়ে ডেভেলপ করার চেষ্টা করছিলাম, কাজ করেছি, আমার এটা একটা পেপারও আছে।
সো ওই পার্টিকুলার জিনিসটা আপনার যদি ইয়া করতে হয় তাহলে এটা off এ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনারা একটা কাজ করেন, আপনারা খাতায় জাস্ট নাম্বার না, আপনারা খাতায় হচ্ছে এই অ্যাবসলিউট স্টেবল সিস্টেমের এই গ্রাফগুলো আঁকা কিছুটা করেন, তাইলে আপনাদের মাথায় থাকবে অ্যাবসলিউট সিস্টেম স্টেবল সিস্টেমটা কি, এই জিনিসটা একটু লেখেন, লিখে তারপরে এই গ্রাফটা আঁকেন, তাহলে মাথায় থাকবে, নাহলে থাকবে না। একটু গ্রাফ আঁকেন, আঁকাইলে মাথায় থাকবে। এটা দেখে নেন, একটা ইয়া করে আপনারা আমাকে এই পেজটা দিয়ে দিন। হ্যাঁ এটা দিয়ে দিন। আর আপনাদেরকে আজকে রাতে আমি হচ্ছে এই লেকচার 5-6 দিয়ে দিব। অলরেডি আমার কিছু দেয়াই আছে, তারপর আমি চেক করে যদি না দেওয়া থাকে আমি ইয়া করে দিব না। আর আপনাদের ওয়েবসাইটে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা ইয়াতে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারেন বা খুব ইমার্জেন্সি প্রয়োজন হলে আমাকে ফোনও দিতে পারেন, যে কোনো বিষয়ে। লাইক আপনি হয়তো পরীক্ষা আছে আসতে পারবেন না বা ইয়া করবেন বা অনলাইনে সাবমিট করতে যাচ্ছেন, সেটা আমাকে বলতে হবে। এটা লিখছেন? সো হচ্ছে এটা লেখার আগে এটা লেখার ইয়াতে একটা জিনিস লিখে ফেলেন, মানে এটা কি বলছে যে আপনার মানে পোলস আর জিরোস কি থাকবে, লেফট সাইডে থাকবে না। সো এটা কিন্তু হচ্ছে অ্যাবসলিউট স্টেবল সিস্টেম। ওকে, এটা হচ্ছে অ্যাবসলিউট স্টেবল সিস্টেম। সো ফর এক্সাম্পল এটা লিখতে পারি, এটা লেখেন। এই কথাটা লেখার পরে এটা আঁকবেন। Absolute stable system is following definition. If the system is stable for all the given ranges, then it is an absolute stable system. এরপর লেখেন if the poles of the open loop and closed loop control system lie in the left half of the S plane, মানে যদি এই যে লেফটে থাকে সবকিছু পোলস আর জিরো গুলো, তাহলে হচ্ছে এটা আপনার স্টেবল। একটাও যদি আপনার ডান পাশে থাকে তাহলে এটা আনস্টেবল হয়ে যাবে। সো আপনার সিস্টেম স্টেবল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে বাম পাশে থাকবে সবকিছু।
আচ্ছা, এটা হওয়ার পরে তাহলে অ্যাবসলিউট স্টেবল সিস্টেমের জাস্ট একটা বিষয়, পোলস আর জিরো কি থাকবে, এস প্লেনের বাম পাশে থাকবে সবসময়। এটা হচ্ছে আপনার এস প্লেন, যেটা আমি যে আপনার এখানে ফিগারে আঁকাইছি। হ্যাঁ, এই জিনিসগুলা এই যে সিস্টেমগুলো যে বললাম না, এটা আমি আপনাদেরকে ল্যাবে করাবো। এই ইয়াতে না হলে আমি ফাইনালের দিকে করাবো ইনশাআল্লাহ, ডেফিনেটলি। এখানে ইচ্ছা আছে আপনাদেরকে আমি একটু পিএলসি জাস্ট লেডার লজিকটা কিভাবে ইমপ্লিমেন্টেবল এই জিনিসটা একটু দেখাবো। আপনাদের পিএলসি কিট আমাদের কাছে আছে, বাট এটা আমরা খুব শীঘ্রই আপনাদেরকে প্রত্যেকটা জিনিস এক্সপেরিমেন্ট করে দেখাবো। আর কন্ডিশনাল স্টেবল সিস্টেম যেটা, ওইটা শেষ, ওইটা তো আমি চেঞ্জ করলাম। আচ্ছা, আপনারা তাহলে লেখেন, এটা জাস্ট আমি ইয়া করি, আমি অ্যাকুরেসি আর এরপর ইয়াটা পড়ে দিচ্ছি, তারপরে আপনারা দেখেন। আচ্ছা, এগুলো জাস্ট লাইক। So accuracy key, the closeness of the measured value to the true value is known as the accuracy. So the accuracy measured value is generally different from the true value. It is one of the important requirements for the control system. Okay, it determines the accuracy at which a control process reaches the desired value. So accuracy is the initial stage of the development process of the system. It's effective for the prediction of managerial decision and to analyze accurate data and information. So accuracy also helps find errors in the measurement, which can be in the form of internal noise or external disturbance. Precision এর কথাটা এখানে বলা আছে, precision and accuracy are both different words and independent of each other. Though both are related to identifying the errors in the system, but precision signifies how the measurement of a system are close to each other, while accuracy tells about the closeness of the measurement to the true value. আমি আপনাদেরকে একটু accuracy and precisionটা বোঝাই। আমি এটা মেজারমেন্টে যখন পড়াই তখন খুব ভালোভাবে ওদেরকে বোঝাই, ওইভাবে একটু বোঝাই আপনাদেরকে। এদিকে একটু ফোকাস করেন, এদিকে তাকান, এবার এইদিকে তাকান। তো এখন বিষয় যেটা হচ্ছে, আপনি অ্যাকুরেসি হচ্ছে একটা ট্রু ভ্যালু। মনে করেন 5 ভোল্ট আপনি এক্সপেক্ট করেন একটা সার্কিটের আউটপুট। মনে করেন আপনার এই ট্রেনার বোর্ড বা পাওয়ার সাপ্লাই আপনি চিন্তা করতেছেন আমি 5 ভোল্ট পাবো, রাইট? আপনি 5 ভোল্টটা যখন এইটা স্টেবল করলেন, আপনি মেজার করে দেখলেন আসলে এখানে আছে 4.9। সো অ্যাকুরেসিটা কি, এই যে ট্রু ভ্যালু 5 ভোল্ট যেটা আপনি জানেন ট্রু ভ্যালু, সেটা যে মানে মেজার ভ্যালুটা এটা যত কাছাকাছি তার অ্যাকুরেসি তত ভালো, যত দূরে অ্যাকুরেসি তত খারাপ। এখন প্রিসিশন জিনিসটা কি, প্রিসিশন আর অ্যাকুরেসি কিন্তু আলাদা জিনিস মিন করে। মনে করেন আপনি এটা একটা গোল পোস্ট চিন্তা করেন, যেহেতু আমরা এখন সবাই ওয়ার্ল্ড কাপের ফিভারে ভুগতেছি, রাইট? মনে করেন আপনার ফেভারিট একজন প্লেয়ার হতে পারে, সে ক্রিস্টিয়ানো রোনালদো হতে পারে, মেসি হতে পারে, অথবা নেইমার হতে পারে। মনে করেন সবার টার্গেট কি থাকে, গোল পোস্টে গোল দেওয়া, রাইট? সবাই কিন্তু চায় ভিতরে গোল মানে বল ঢুকাইতে। যদি ভিতরে বল ঢুকাইতে পারে তাহলে এটা হচ্ছে 100% অ্যাকুরেট আর হচ্ছে 100% প্রিসাইজ, রাইট? মানে সে ঢুকাইতে পারবে। কিন্তু এখন মনে করেন কোন একজন প্লেয়ার উনি কোনোভাবেই এই ভিতরে আর ঢুকাইতে পারে না, বাট উনি বার পোস্টে লাগাইতেছে, মানে খালি বার পোস্টে লাগায় কিন্তু বল আর ভিতরে ঢুকাইতে পারে না। তারপর হচ্ছে গোলকিপার ধরে ফেলে, তাহলে এই ধরনের সিচুয়েশনটা কি হবে? এটা হবে 0% অ্যাকুরেসি বাট 100% প্রিসাইজ। মানে উনি কিন্তু ওনার লক্ষ্যতে বারবার মানে ইয়া করতেছে, আক্রমণ করতেছে। হ্যাঁ, সে তার লক্ষ্যে কিন্তু ঠিক ছিল, কিন্তু সে মানে স্কোর অ্যাচিভ করতে পারেনি। সো অ্যাকুরেসি আর প্রিসিশন জিনিসটা হচ্ছে একই রকম, কিন্তু একটা ডিফাইন করে যে কতটা মানে পারফেক্ট করেসপন্ডিং টু দ্য ট্রু ভ্যালু, নিয়ার টু দ্য ট্রু ভ্যালু। আর প্রিসাইজ এটা ডিফাইন করে যে আসলে এটা কতবার ট্রু ভ্যালুটার কাছে যেতে পারছে। ওকে, সো দিস ইজ দ্য কেস। বুঝতে পারছেন? একটা সিস্টেমে অ্যাকুরেসি আমার কেন দরকার কন্ট্রোল সিস্টেমে? যদি আমি মনে করেন আপনার এখানে একটা সিস্টেম এখানে দেয়া আছে, এই জিনিসগুলো কি আপনাদেরকে আমি দেখাবো, সমস্যা নেই। এটা হচ্ছে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। এখান থেকে যে আউটপুটটা যাচ্ছে
ডিসিএস, এইখান থেকে এটা কিন্তু মনে করেন একটা প্ল্যান, এটা হচ্ছে একটা কন্ট্রোলারের সিগন্যালটা আপনাকে অ্যাক্টিভেটিং সিগন্যালটা সে আপনাকে দিচ্ছে। এখন আপনি কিন্তু ফিডব্যাক মানে আপনি সিস্টেম ইনপুটটা প্রতিনিয়ত ফিডব্যাক করাইতেছেন, খাওয়াইতেছেন আউটপুট থেকে নিয়ে। কেন? আপনি আপনার ডিজায়ার আউটপুট চাচ্ছেন সিস্টেম থেকে, যে কোনো একটা সমস্যা হলে, যেমন ধরুন একটা পাওয়ার প্ল্যান্ট আপনি কাজ করতেছেন, ডিমান্ড অনুযায়ী আপনাকে কি করতে হবে, আপনার ডিমান্ড অনুযায়ী আপনার লোড অনুযায়ী আপনার হচ্ছে জেনারেশন আপ ডাউন করতে হবে। মনে করেন আপনার ডিমান্ড এখন অনেক বেশি, লোড তাহলে আপনার বেশি হয়ে গেলে আপনাকে জেনারেশন বেশি দেওয়া লাগবে, টারবাইন বেশি দূরে ঘুরে দেবে। তো সেক্ষেত্রে আপনাকে কি হবে, এই যে ডিমান্ড আপনার বেশি, আপনার যে এই জিনিসটা তো বুঝতে হবে আপনার সেন্সরের মাধ্যমে, রাইট? তারপরে মনে করতে পারেন আরেকটা কথা বলতে পারেন, মনে করেন টারবাইনের টেম্পারেচার বা কম্বাসশন টেম্পারেচার কম বেশি হচ্ছে। আপনি তো মনে করেন আপনার টার্গেটেড ভ্যালু হচ্ছে আমি 700 ডিগ্রি সেলসিয়াস রাখবো, ঠিক আছে, কিন্তু সেটা হয়ে যাচ্ছে 650 750, আপনি যাচ্ছেন 700। তাহলে কি হবে, এই যে কন্টিনিউয়াসলি যে আপনার একটা এরর আসতেছে আউটপুটে, এই টেম্পারেচার সেন্সরটা সেটা সেন্স করে প্রতিনিয়ত কন্ট্রোলারে এইটা পাঠাবে, ফিট করাবে যে না তোমার এখন 720 আছে, তুমি 700 দাও, ইনপুট 700 দাও। সো ও হচ্ছে এরকম করে প্রতিনিয়ত ওর আউটপুটটাকে ও হচ্ছে কি করবে, ডিজায়ার করার চেষ্টা করবে আপনি যেরকম চাচ্ছেন। তো এখন যদি এর অ্যাকুরেসি না থাকে তাহলে কি আপনার সে ঠিক তথ্য দিতে পারবে? সো দিস ইজ দ্য কেস, ডেফিনেটলি আপনার এভাবে হচ্ছে আউটপুটগুলো হচ্ছে কাজ করবে। সো এই ক্ষেত্রে আপনার অ্যাকুরেসি এবং প্রিসিশন সম্পর্কে ধারণা থাকতে হবে। মনে করেন একটা ডিভাইস কিনতে গেছেন, আপনাকে বারবার সে বলতেছে ইট ইজ 100% প্রিসাইজ, অ্যাকুরেট কথাটা বলতেছে না, আপনি তো একদম প্রিসাইজ জেনে আসছি, স্যার পড়াইছে দুটো একই জিনিস না, দে আর কমপ্লিটলি ডিফারেন্ট। প্রিসিশন কিন্তু এক না। সো প্রিসিশন আর অ্যাকুরেসি জিনিসটা এক না। সো এখন দেখেন দ্য রেসপন্সটা কি, দ্য স্পিড অ্যাট হুইচ অ্যান ইনস্ট্রুমেন্ট রেসপন্স টু চেঞ্জ ইন দ্য আউটপুট সিগন্যাল ইজ নোন অ্যাজ দ্য সিস্টেম রেসপন্স। জাস্ট এতটুকু এক লাইন, the speed at which an instrument responds to a change in the output signal is known as the system response. So an ideal system has the characteristics of 100% accuracy, perfect stability and immediate response. So all these are not possible in the case of the practical response of a system. মানে হচ্ছে আপনি একেবারে পারফেক্ট আইডিয়াল কন্ট্রোল সিস্টেমের কথা চিন্তা করলে সেটা 100% কি হবে, স্টেবল হবে, 100% অ্যাকুরেসি থাকবে এবং তার ইমিডিয়েট রেসপন্স আপনি পাবেন, রাইট? সো এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে কন্ট্রোল সিস্টেম ডিজাইন করতে হলে মাথায় রাখতে হবে। ফার্স্ট ওয়ান কি হচ্ছে, আমার সিস্টেমটা স্টেবল কিনা। স্টেবলের মধ্যে আবার কয়েকটা ধাপ আছে। ধাপ 1 হচ্ছে কি বলেন তো, absolutely স্টেবল। তারপরটা কি হচ্ছে, কন্ডিশনালি স্টেবল। তারপরটা কি হচ্ছে, মার্জিনালি, ভেরি গুড, মার্জিনালি স্টেবল। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার জিনিসটাকে অ্যাকুরেসি থাকা লাগবে, আর কি থাকা লাগবে, রেসপন্স থাকা লাগবে। সো আমরা যখন একটা সিস্টেমকে ডিফাইন করব, সিস্টেম তৈরি করব, এই তিনটা বিষয় নিয়ে আমরা কাজ করব। আমরা ইনশাআল্লাহ ম্যাথল্যাবে একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশনের উপরে বেস করে কিভাবে স্টেবিলিটি আনস্টেবিলিটি ডিফাইন করা যায় সেগুলো নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। আর পাশাপাশি এর করসপন্ডিং রুট লোকাস কোথায় কি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা এগুলো প্র্যাকটিক্যালি দেখাবো ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? সো আপনারা বলেন এতটুকু পর্যন্ত আপনাদেরকে কোনো সমস্যা আছে কিনা? কেউ যদি আপনারা বাসায় যে অবশ্যই দেখবেন বা সময় পেলে অবশ্যই ইয়া করবেন। নতুন আছে স্যার, কিছু বুঝতেছি না। নতুন না, আপনাকে একটু বুঝতে হবে জাস্ট। আমি তো আর এরকম রকেট সায়েন্স নিয়ে কিছু এমন ভাবে বলি না, ইংলিশে বলি নাই, সব বাংলায় ব্যাখ্যা করার চেষ্টা করেছি। সো তারপর বাসায় বসে দেখবেন, যদি কোনো সমস্যা থাকে নেক্সট ক্লাসে আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আই উইল ট্রাই টু গিভ ইউ মোর ক্লারিফিকেশন। বুঝতে পারছেন? বুঝলি স্যার।